চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অমাবস্যায় চাঁদটাও হারিয়ে গেছে যেন কোথাও। নির্জন এলাকা, অন্য সময় ঝিঝি পোকারা যেন কান ঝাঁঝিয়ে দিত। আজ হঠাৎ ঝিঝি পোকারাই বা দল বেঁধে পালালো কোথায়? শ্মশানে নাকি দৈত্য দানব এসব থাকে। নিশীথ চৌধুরী তার মেয়ে বাড়ি থেকে ফিরছিল। ফিরে তার নতুন কোয়ার্টারে আসার পথে এইসব ভাবছিল। তার বয়স ৩৫ ছাড়িয়েছে। মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে বিত্তশালী এক ছেলের সাথে। তার ছেলে দুইটা থাকে লন্ডনে, তারাও সেখানে সেটেল হয়ে গেছে। ফোনেই খোঁজখবর নেয় তারা। আর ঘরের গৃহিণী গত হয়েছেন বছর ৩ আগে। এখন তিনি একাই থাকেন কোয়ার্টারে। কোয়ার্টারটি রবি নিগি নামে বেশ পরিচিত। রবি নিগি হিন্দু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তার প্রায় ৭০ একর জমি ছিল ওই নাগপাড়ায়। আর কোথায় কোথায় ছিল তারও অজানা। বাংলাদেশের প্রায় সকল ব্যাংকের কাছেই তিনি কিন্তু দায়বদ্ধ। এত জমি জমা থাকতেও তার এই দায়বদ্ধতার রহস্য কেউ জানে না। ২০ জুলাই ২০০৪ সালে হঠাৎই তিনি নিখোঁজ হয়ে যান। কোথায় যান বা কেন যান তার রহস্যও উদ্ঘাটন করা সম্ভব হয়নি, হয়তো আর হবেও না। নিশীথ চৌধুরী কোয়ার্টারে উঠার পরেই শুনেছেন যে এইখানে নাকি এক সময় দিনের বেলাতেও কেউ চলাফেরা করতে পারত না। শকুনেরা নাকি এদিক থেকে ওদিক ছুটে যেত মাংস ভোগ করার জন্য। হ্যাঁ, মানুষের মাংস। এমনকি বড় বড় গরুও মরে পড়ে থাকত। বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ত পূর্ব দিকে, পশ্চিম দিকে এবং চতুর্দিকেই। পাশের এলাকার মানুষজনেরা বুঝে যেত যে লাশ পড়েছে, হয়তো মানুষের কিংবা কোনো পশুর। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো নিশীথ চৌধুরী। তিনি এসব খুব একটা বিশ্বাস করেন না, তবে কপাল থেকে ঘাম ঝরছে আজ। কেন ঝরছে? তাহলে নিশীথ কি ভয় পাচ্ছে? শরীরটা ঝাঁকি দিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো। আরও ৭ কিলোমিটার পথ তাকে হেঁটে যেতে হবে। দূরত্ব বেশি না হলেও আজকে মনে হচ্ছে এ পথ যেন অসীম, শেষই হচ্ছে না। বিকট শব্দে চমকে গেল নিশীথ চৌধুরী। শরীরটা কেঁপে উঠল। পিছনে তাকিয়ে দেখলো কিছুই নেই। পরক্ষণেই তার বোধগম্য হলো এটা তো বাঁশের সাথে বাঁশের ঘর্ষণের শব্দ। রাতে শুলে যেমন শুই পড়লেও তার শব্দ শোনা যায়, তেমনি নির্জন রাতে বাঁশের স্বাভাবিক ঘর্ষণজনিত শব্দটাও বিকট আকার ধারণ করেছে। শরীরটা যেন এখনো কাঁপছে। কদম বাড়িয়ে দ্রুত ছুটল নিশীথ চৌধুরী। এবার আর এসব শব্দে কান দেবেন না বলে মনস্থির করলেন তিনি। রবিনিগির পুরাতন মন্দিরটা থেকে ২ কিলোমিটার পরেই নিশীথ চৌধুরীর কোয়ার্টার। মন্দিরটা দৃশ্যমান, একদম কাছে এসে গেছে প্রায়। আরও দ্রুত চললেন তিনি। তার মনে হচ্ছে পিছন পেছন যেন কেউ আসছে। কে হতে পারে এই রাত্রে? কেউ না, মনের ভুল হয়তো। জোরালো বাতাস বইছে মন্দিরের সামনে দাঁড়াতেই। হঠাৎ ধূলিঝড়। বালিতে সারা গা মেখে গেল নিশীথ চৌধুরীর। কিছুক্ষণ মন্দিরের গেটে গ্রিল ধরে দাঁড়ালো, ভেতরে গেল না। ধূলিঝড় থামার অপেক্ষায় দাঁড়িয়ে রইল সে। প্রচণ্ড ঘাম ঝরছে শরীর থেকে, ভিজে গেছে তার পুরো পিঠ। ঠান্ডা বাতাস অনুভূতি হলো। হঠাৎ ঝমঝম করে বর্ষণ শুরু হলো। বৃষ্টির ফোঁটাগুলো খুবই তীক্ষ্ণ, গায়ে লাগছে। ভেজার ইচ্ছে নেই, তাই অগত্যা মন্দিরের ভেতরে প্রবেশ করলেন তিনি। দাঁড়িয়ে থাকতে পারছে না সে, বিধায় ফ্লোরে বসে পড়ল নিশীথ চৌধুরী। খুবই ক্লান্ত। মন্দিরের ব্যালকনিতে গা এলিয়ে বসলেন। তার নজর গেল মাটির তৈরি মূর্তির ওপর।
যার প্রাণ নেই। তবে মানুষের মতো করেই তাকে সাজানো হয়েছে বাহারি সাজে। নিশীথ চৌধুরীর চোখ জোড়া ছোট হয়ে আসছে, ঘুমে বিভোর হয়ে পড়ছেন। কখন যে ঘুমিয়ে গেছিল নিজেই জানে না। কিছুক্ষণ পরে ঘুম ভেঙেছে। মন্দিরের লাইট অফ, বৃষ্টির দ্রুতি কমে গেছে। মোবাইলটা তার হাতে নেই। মোবাইল খুঁজতে সে ডানে বামে হাতড়াচ্ছে। সামনের দিকে ঝুঁকতে গেলে ঝুঁকতে পারছেন না। নিশীথ চৌধুরী অনুভব করলো তার তলপেটে বেঁধে আছে দুটো হাত, যেন কর্কশ আর আঠালো। শরীরের সমস্ত লোমদয় মুহূর্তে দাঁড়িয়ে উঠল। কম্পন শুরু হলো সারা শরীরে। ঘাড় পেছনে ঘুরিয়ে দেখলেন আগুনের গোলার মতো দুটি চোখ, বড় বড় দাঁত বের করে তার ঘাড়ের দিকে হাঁ করে চেয়ে আছে। নিশীথ চৌধুরী তাকে ঝটকিয়ে গেট খুলে দৌড়াচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে। দৌড়াচ্ছে আর জোরালো চিৎকার করছে তিনি। কারও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। কোয়ার্টারের কাছে আসতেই কোয়ার্টারের গেট হতে একজন লোক আসছে। নিশীথ চৌধুরী একটু স্বস্তি পেল। সেই লোকটিকে বলল, দেখুন ভাই, ভাই আমার দিকে ধাওয়া করছে, আমাকে মেরে ফেলবে, শেষ করে দেবে, আমাকে বাঁচান, বাঁচান আমাকে, আমি বাঁচতে চাই। নিশীথের আর্তনাদে লোকটির কিছু যায় আসছে না বলে মনে হচ্ছে নিশীথের। তাই আর্তনাদ থামিয়ে তার দিকে তাকালেন তিনি। লোকটি বলল, আপনি কি বোবা? এই বলে লোকটি অদ্ভুতভাবে হাসছে। মুহূর্তেই তার চোখগুলি যেন আগুনের ন্যায় রূপ নিল, দাঁতগুলি লম্বা আকার নিল। নিশীথ চৌধুরী আবারও আর্তনাদ করতে করতে দৌড় দিল দক্ষিণ দিকের ঝোপটায়, যেখানে মরে পড়ে থাকত মানুষ ও পশুরা। এখন যদিও সেটা পুরোপুরি ঝোপ নয়, তবে সেটা কবরস্থান। সেখানে সমাধিত করা হয় প্রাণহীন লাশগুলোকে। একটা কবরস্থানের পিছনে লুকিয়ে গিয়েছিল নিশীথ চৌধুরী। ঘুম ছিল না চোখে। হঠাৎ শুনতে পেল পাখি ডাকছে। চারিদিক আলোকিত, ঝলমল করছে আজকের আকাশটা। ভেজা শরীর নিয়ে কোয়ার্টারে পৌঁছলেন তিনি। এমন সময় পাশের ফ্ল্যাটের রহিমাদি বলল, এ কি, আপনার কি অবস্থা? সারা রাত কোথায় ছিলেন আপনি? রহিমাদিকে সবকিছু খুলে বললেন তিনি। রহিমাদিও আতকে উঠলেন সবকিছু শুনে। তিনি বললেন, যান, গিয়ে স্নান করে রেস্ট করে নিন। উত্তরে নিশীথ চৌধুরী বিড়বিড় করে বললেন, স্নানের কি প্রয়োজন যদি দেহে প্রাণ নাই থাকে? রহিমাদি এর মানে বুঝতে পারলেন না। নিশীথ চৌধুরী স্নান সেরে তার বেডরুমে গেল। কেমন যেন লাগছে তার। ঘরের সব আসবাবপত্রকেও তার যেন পর পর বলে মনে হচ্ছে। পর মনে হচ্ছে তার সবাইকেই। তবে সবাই কি বিরক্তিকর? তার ছেলে মেয়ে। কিন্তু আজ বিমলার কথা তার খুব মনে পড়ছে। হাউমাউ করে কেঁদে উঠেছেন নিশীথ চৌধুরী। এমন আর্তনাদ কখনোই করেননি তিনি। বিমলা তার স্ত্রী। সেদিন স্বপ্নে তাকে নিয়ে যেতে এসেছিল সুখপুরীতে। কিন্তু সুখপুরী কোথায়? কি সব উল্টোপাল্টা ভাবছে যেন নিশীথ। সব ভাবনাকে সরিয়ে রেখে বিছানায় সে শুয়ে পড়ল। আজ রাতে তার বন্ধু মোহনের আসার কথা। ধীরে ধীরে রাত হয়ে গেল। মোহন এলো। ঘরের বাইরে থেকে অনেক ডাকলো, কিন্তু সাড়া পেল না। হয়তো সে ঘুমোচ্ছে। দরজা ভেঙে বিছানায় গিয়ে পিঠে ঠেলে ঠেলে ডাকলো, কিন্তু তার কোনো সাড়া নেই। এমনকি নিঃশ্বাসও নেই। চোখের পাতা বন্ধ, রক্ত চলাচলও বন্ধ। নিশীথ চৌধুরী আর বেঁচে নেই। তার প্রাণহীন নিথর দেহটা বিছানায় পড়ে আছে শুধু।